আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 21 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মিতু বলল, স্যার জানেন আমার বুক ফেটে কান্না আসছে, এই বলে কান্না করে দিল। আমি বললাম, প্লিজ এভাবে কেঁদো না মিতু। মিতু বলল, কি করব বলেন, আপনাকে এখনো আমি অনেক ভালোবাসি, ভুলতে পারি না। আমি তো দূর থেকে আপনাকে সুখী হতে দেখতে চাই, এজন্য আমি দূরে চলে গেছি। আমার মতো আপনাকে আর কেউ ভালোবাসতে পারবে না। আমি বললাম, মিতু এই দেখো, আমি সত্যি বলছি মিতু, তুমি দেশের মাটিতে পা রাখলে আমি তোমাকে বিয়ে করব, এরপরে বাসায় আসব, তুমি শুধু দেশে আসো। মিতু চোখের পানি মুছে বলল, আপনার কথা শুনে খুব খুশি হলাম, কিন্তু আমি আর কারোর সাথে কোনো মায়ায় জড়াতে চাই না, একা চলা শিখে গেছি। আমি বললাম, আর আসবে না দেশে? মিতু বলল, বলেছি তো, আমাকে যতই অনুরোধ করেন না কেন তাও আসবো না। আমি বললাম, কি করবে ওখানে থেকে? মিতু বলল, এখানে নিজ স্বাধীনভাবে চলতে পারবো, কেউ কিছু বলবে না। আমি বললাম, তুমি শুধু একবার দেশে আসো, তুমি যা বলবে তাই হবে। মিতু বলল, আমি যতদিন বেঁচে আছি ততদিন দেশে যাব না। আমি বললাম, তাহলে আসবে না? মিতু বলল, না। আমি বললাম, আমাকে না তুমি ভালোবাসো? মিতু বলল, আগে বাসতাম কিন্তু এখন না, আমার জীবনের সবকিছু ভুলে গেছি, কেউ নাই আমার। আমি বললাম, তোমার বাবা মা এখনো আমাকে দোষারোপ করে। মিতু বলল, আব্বু আম্মুকে আমি বুঝতে বলেছি, আর আপনি বিয়ে করুন স্যার, আমি দেখতে চাই আপনি সুখে থাকেন। আমি বললাম, আমি বিয়ে করলে তুমি খুশি হবে তো? মিতু বলল, অনেক অনেক খুশি হব। আমি বললাম, এত কষ্ট কিভাবে বুকে লুকিয়ে হাসতে পারো বলো? মিতু বলল, অভ্যাস হয়ে গেছে স্যার। আমি বললাম, নিজের ভালোবাসার মানুষ অন্য কারো হাতে তুলে দিতে পারবে? মিতু বলল, বলেছি তো, এখন আমার মনে কোনো কষ্ট নাই, আপনি সুখী হন, আমি এটাই চাই। আমি বললাম, দোয়া করিও আমার জন্য। মিতু বলল, অবশ্যই দোয়া করি স্যার, আপনি ভালো থাকেন। আমি বললাম, আচ্ছা তাহলে রাখি, কি বলবো তোমাকে, বলার মতো কোনো ভাষাই নেই। মিতু বলল, ঈশার কাছে একটু ফোনটা দিবেন? আমি বললাম, ওয়েট করো। মিতু বলল, রনি? আমি বললাম, বহুদিন পর তোমার মুখে আমার নামটা শুনে ভালো লাগলো। মিতু বলল, আমি তোমার প্রেমে পড়েছি, কেন জানো? আমি বললাম, কেন? মিতু বলল, আপনার ভেতরে আলাদা একটা মায়া আছে, যেটা সবসময় আমাকে কাছে টানে। আমি বললাম, আমি এতটাও সুন্দর না। মিতু বলল, আপনার জন্য মন্ত্রী পাগল, আরো কত মেয়ে পাগল, তার কোনো হিসাব আছে? আর বলেন আপনি সুন্দর না। আমি বললাম, আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি, কি জানো? মিতু বলল, কি দেখতে পেলেন? আমি বললাম, একটা মেয়ে কতটা কষ্ট নিয়ে বাঁচতে পারে তোমাকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। মিতু বলল, আজকে আপনার সাথে কথা বলছি, জানেন আমার খুব ভালো লাগছে। আমি বললাম, আচ্ছা পরে তোমার সাথে কথা হবে যদি সময় পাই। মিতু বলল, আপনার সময়ের অনেক দাম আছে। আমি বললাম, এভাবে বলছো কেন? মিতু বলল, তো কিভাবে বলবো, আমাকে না হয় আপনি ভালোবাসেন না, আমি তাও চাই না, তবে আমার খোঁজ খবরটা একটু নিতেন, আমি তো আপনার কাছে কিছুই চাই না। আমি বললাম, সেই দিন তোমাকে কল দিয়েছিলাম, কিন্তু তোমাকে হাসি খুশি দেখে আর কথা বলি নাই, যদি তুমি আমার সাথে কথা বলো তাহলে হয়তো মন খারাপ করে ফেলবে। মিতু বলল, ওহ তাহলে সেদিন আপনি ছিলেন? আমি বললাম, তোমার দেওয়া চিঠি পড়ে খুব কান্না করেছি, একটা মেয়ে এতটা ভালোবাসে আমাকে, আর আমি বুঝতে পারি নাই। মিতু বলল, খুব কষ্ট করে ওই চিঠিটা লিখেছি। আমি বললাম, এখনো আমার প্রতি তোমার ভালোবাসা আছে? মিতু বলল, আছে বলেন কি, সারা জীবন থাকবে। আমি বললাম, তাহলে দেশে আসো না কেন? মিতু বলল, দূর থেকে ভালোবাসার মজাই আলাদা, আমি শুধু আপনাকে সুখী দেখতে চাই, প্লিজ আপনি একটা বিয়ে করেন। আমি বললাম, আমি বুঝি না, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের ভালোবাসার মানুষকে কি কেউ অন্য কারো হাতে তুলে দেয়? কতটা কষ্ট থাকলে একটা মেয়ে এই কথা বলতে পারে বুঝি আমি। মিতু বলল, আপনার সুখে আমার সুখ। আমি বললাম, আচ্ছা নাও, ঈশার সাথে কথা বলো। মিতু বলল, আপনি আমাকে আবার কল দিবেন তো, নাকি ভুলে যাবেন? আমি বললাম, অবশ্যই, তোমার কথা কি আর ভোলা যাবে? মিতু বলল, ঈশার নাকি বিয়ে হয়ে গেছে? আমি বললাম, ও বাড়িতে আসছে গতকাল। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানেক্স সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত। পিএসজি ও সিরিয়া এখানে সহযোগী। বাংলাদেশ প্রিমিয়াম লিগ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট ও ফুটবল অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্রাশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়ে এখানে খেলা শুরু করতে পারো। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা রিদওয়ান 8 ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্টে থেকে অথবা গুগলে ওয়ানেক্স সন্ধান করে আমার প্রচার সংখ্যা রেদওয়ান 8 ব্যবহার করে জয়েন করো এবং বোনাস পাও। ঈশা নে মিতুর সাথে কথা বল। ঈশা বলল, দে ভাইয়া। ঈশার কাছে ফোনটা দিয়ে বাহিরে গেলাম। ফারজানা বলল, কি ভাইয়া, আপু কি বলেছে? আমি বললাম, অনেক অনুরোধ করেছি, তাও আসবে না। বলেছি আমি তোমার দুলাভাই হতেও রাজি, তাও আসবে না। ফারজানা বলল, ভাইয়া এখন আর কিছুতেই কাজ হবে না, আপু আসবে না, আব্বু আগামী মাসে হয়তো যেতে পারে, দেখি পরে কি হয়। আমি বললাম, দেখো, পরে আমিও কথা বলে দেখবনি। ফারজানারা রাতে চলে গেল। আমি বসে বসে চিন্তা করছি, যাক বাবা, এক সমস্যা তাহলে দূর হয়েছে।
মিতু দেশে আর আসবে না, আমাকে এত চিন্তা করতে হবে না, এখন সামনে কি হবে তা চিন্তা করি। সুমন বলল, স্যার আছেন নাকি? আমি বললাম, বলো। সুমন বলল, ভাবি কই? আমি বললাম, ভেতরে আছে হয়তো, দেখো গিয়ে। সুমন বলল, ভাবিকে নিয়ে যেতে বলেছে ভাইয়া। আমি বললাম, বলো সকালে যাবে, এখন না, আর আমি আমার বোনকে রাতে দিব না। সুমন বলল, আচ্ছা একটা দরকারি কথা বলতে এসেছি স্যার। আমি বললাম, বলো। সুমন বলল, আমি সবকিছু রেডি করে রেখেছি। আমি বললাম, কি রেডি করে রাখার কথা বলছো? সুমন বলল, স্যার আপনি যে ভিডিওটা দিয়েছেন না, ওইটা পুলিশের কাছে দিয়েছি, আর ওদের বলেছি আরো প্রমাণ জোগাড় করতে। আর আমি বলেছিলাম না মারিয়া মেয়রের মেয়ে, এই দেখেন পিকগুলা। আমি সুমনের কাছ থেকে পিকগুলা নিয়ে অবাক হয়ে গেলাম। সত্যিই তো মেয়রের সাথে মারিয়ার পিক আছে। মারিয়াকে এতটা নিষ্পাপ মনে হয়েছিল, কিন্তু ওর ভিতরে এত প্যাচ আমি বুঝতে পারি নাই। সুমন বলল, তিশা ম্যাম কালকে এই জায়গায় জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন, আমার মনে হচ্ছে কালকে একটা কিছু হতে পারে। আমি বললাম, হবে মানে? আমি কালকে সবকিছু শেষ করতে চাই, এর শেষ আমি কালকেই দেখব। তুমি আবার আমার লোকদের বলো তৈরি হতে, জীবনের শেষ একটা মিশন, আর এই পথে ভবিষ্যতে আমি বা তোমাদের কাউকে যেতে দিব না। সুমন বলল, বুঝতে পেরেছি, তবে কি করবেন বলেন? আচ্ছা স্যার, আমি সবকিছু রেডি করছি। সুমন চলে যাওয়ার পর বসে বসে চিন্তা করছি, তিশাকে দেখতে খুব ইচ্ছে করছে, যতই হোক ও তো আমার প্রথম ভালোবাসা। ঈশা বলল, ভাইয়া কি করিস? আমি বললাম, এই তো বসে আছি। ঈশা বলল, মিতু কি বলল শুনলি? আমি বললাম, আমি কি করব, ওকে অনেক অনুরোধ করেছি, তাও বলে নাকি দেশে আসবে না। ঈশা বলল, আমিও বলেছি ভাইয়া, কিন্তু এক কথাই দেশে আসবে না। আমি বললাম, বাদ দে তো ওর কথা, ও মনে হয় পাগল হয়ে গেছে। ঈশা বলল, পাগল তো তোর জন্য হয়েছে। আমি বললাম, আমি মিতুকে বলেছি তুমি দেশে নামতেই আমি বিয়ে করব, তাও দেশে আসলো না বেচারি, তো আমি আর কি করতে পারি বল? ঈশা বলল, ওর কথা এখন বাদ দে, এখন বল তোর জন্য একটা বউ দেখতে হবে। আমি বললাম, আমার বোন তো খুব বড় হয়ে গেছে দেখি, ভাইয়ের জন্য বউ দেখতে বলে। ঈশা বলল, যা ভাইয়া, তুই যে কি বলিস না, আমার তো বিয়ে হয়েছে, আমি কি আর ছোট আছি নাকি? আমি বললাম, তুই আমার কাছে সেই দিনের পিচ্চি একটা মেয়ে। ঈশা বলল, ভাইয়া এভাবে আর কতদিন থাকবি বল? আমি বললাম, বিয়ে তো করবই, দেখি সামনে কি আছে। পরের দিন সকালে রেডি হয়ে রুম থেকে বের হলাম। সুমন বলল, স্যার সবকিছু রেডি। আমি বললাম, তোমাকে কতবার বলেছি স্যার বলবা না? সুমন বলল, এইটা আপনার উপর আমার একটা সম্মান। আমি বললাম, ওরা কই? সুমন বলল, সবাই বাহিরে দাঁড়িয়ে আছে, আর পুলিশদের সাহায্য করতে হবে আমাদের, ওদেরকে ধরে দিতে পুলিশও এই মিশনে আমাদের সাথে থাকবে। আমি বললাম, যাক তাহলে একটু ভালোই হয়েছে, এত টেনশন আমাদের নিতে হবে না। সুমন বলল, স্যার চলেন। সবাইকে নিয়ে রওনা দিলাম। সুমন যেখানে বলেছে সেখানে এসে দেখি জনগণ আছে কিন্তু মন্ত্রী নাই। আমি বললাম, কি সুমন, তিশা কই? তিশাকে তো দেখতে পাচ্ছি না। সুমন বলল, স্যার আমি তো জানি ম্যাম আজকে ভাষণ দিবেন, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম, তাড়াতাড়ি ওদের বাড়ির দিকে গাড়ি নাও। সুমন বলল, জি স্যার। তিশার বাসার ভেতরে গিয়ে দেখি আন্টিকে একটা চেয়ারে বেঁধে রেখেছে আর মুখ বন্ধ করে রেখেছে। আমি তাড়াতাড়ি সবকিছু খুলে ফেললাম। আন্টি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, বাবা আমার মেয়েকে বাঁচাও, ওরা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আমি বললাম, কার কথা বলছেন? আন্টি বললেন, সেটা বলতে পারবো না, কতগুলো ছেলে এসে আমার মেয়েকে আর মারিয়াকে তুলে নিয়ে গেছে, আর আমাকে এখানে বেঁধে রেখে গেছে, যাতে আমি বাহিরে কারোর সাথে কথা বলতে না পারি। আমি বললাম, সুমন? সুমন বলল, জি স্যার। আমি বললাম, তোমাকে বলেছি সব খবর রাখতে, আর তুমি কি করলা? সুমন বলল, স্যার আমি জানতাম না। আমি বললাম, আন্টি তিশা আর মারিয়ার ফোন নাম্বার দিন। আন্টি নম্বর দেওয়ার পর আমি বললাম, আন্টি নাম্বার দেওয়ার পর বললেন, বাবা আমার মেয়ের তো কিছু হবে না। আমি বললাম, আমি থাকতে ওর কিছু হতে পারে না আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, আপনি থাকেন আমি যাই। সুমন, পুলিশকে বলে ওদের লোকেশন ট্র্যাক করো। সুমন বলল, জি স্যার। আমরা গিয়ে গাড়িতে বসলাম। অনেকক্ষণ পর সুমন এসে বলল, স্যার লোকেশন তো এই জায়গায় বলছে। আমি বললাম, তাহলে অপেক্ষা কার জন্য, তাড়াতাড়ি চলো। দেখতে দেখতে আমরা একটা জঙ্গলের ভেতরে চলে এলাম। সুমন বলল, স্যার গাড়ি আর ভেতরে যাবে না। আমি বললাম, আর কত দূর? সুমন বলল, এই তো একটু সামনে। আমি বললাম, চলো তাড়াতাড়ি। লোকেশন অনুযায়ী এসে দেখি এখানে কিছুই নেই। আমি বললাম, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না সুমন। সুমন বলল, কিন্তু স্যার লোকেশন তো এখানেই দেখাচ্ছে। আমি বললাম, সবাই খোঁজো এখানে, কোথায় আছে ওরা? অনেক খোঁজাখুঁজির পরেও পেলাম না। হঠাৎ একটা আলো চোখে এসে পড়লো। আমি আলোটার পেছনে যেতে লাগলাম, কিন্তু আলোটা একটু সামনে এসে থেমে গেল। সামনে অনেক ঝোপঝাড়। সুমন বলল, আর সামনে তো যাওয়া যাবে না স্যার। আমি বললাম, সামনে ওগুলা হালকা করে সরাও তো, আমার মনে হচ্ছে এখানে কিছু আছে। সুমন আমার কথা মতো সামনে হালকা হাত দিয়ে সরিয়ে বলল, স্যার দেখেন এখানে তো সামনে যাওয়ার রাস্তা। আমি বললাম, আমাদের দেরি করা ঠিক হবে না। আমি রাস্তা দিয়ে ঢুকে দৌড়াতে লাগলাম। সামনে একটা বিশাল বাড়ি দেখতে পেলাম। সুমন বলল, স্যার আমরা কি আক্রমণ করে ফেলবো? আমি বললাম, আমরা এখানে অনেক কম, আমাদের তুলনায় মনে হচ্ছে ওদের লোক বেশি, তুমি পুলিশকে আসতে বলো। সুমন বলল, স্যার পুলিশ রাস্তায় আছে, ওরা খুব তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসবে। আমি বললাম, তাহলে আমি ভেতরে যাচ্ছি, ভেতরের সবকিছু বুঝে যখন আমি অ্যাটাক করতে বলবো তখন অ্যাটাক করবে। সুমন বলল, কি
কিন্তু আপনার কিছু হয়ে গেলে স্যার? আমি বললাম আমার কিছু হবে না, তুমি চিন্তা করিও না। আর আমি যদি মারাও যাই তাহলে তুমি কাউকে ছাড়বে না, আর তিশার যাতে কিছু না হয় এই কথাটা মনে রাখিও। সুমন বলল জি স্যার। আমি বললাম আর তোমরা লুকিয়ে পড়ো, আমি ভেতরে গেলে হয়তো ওরা আমাকে খুঁজে পাবে, আর আমার সাথে ক্যামেরা আছে, চিন্তা করিও না। আমি দরজা খুলে ভেতরে গেলাম, দেখি তিশার মুখ দিয়ে রক্ত পড়ছে, আর মারিয়ার হাতে একটা রড, আর তার পাশে মেয়র আর তার ছেলে দাঁড়িয়ে আছে। মারিয়া বলল আরে রনি সাহেব যে, এতদিন পর আপনাকে দেখে খুব ভালো লাগছে। তিশা কোনো কথাই বলতে পারছে না, দেখে মনে হচ্ছে ওকে অনেক অত্যাচার করেছে। আমি বললাম তুই এভাবে বেইমানি করতে পারলি? মেয়র বলল এইসব খেলাটাই তো আমি খেললাম, সেই দিন তোকে ইচ্ছে করে সবকিছু বললাম। কেন জানিস? যাতে তুই রেকর্ড করতে পারিস। আর তুই তিশার সাথে থাকলে আমি কিছুই করতে পারবো না, তাই আমি আর আমার মেয়ে মিলে এই খেলাটা খেললাম। কেমন লেগেছে তোদের? আমি বললাম প্লিজ মারিয়া, তুই তিশাকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি ও আর কোনো নির্বাচন করবে না। মারিয়া বলল তোর কি মনে হয় এত কষ্ট করে এখানে আনছি কি মাফ করার জন্য? তবে এখন মেরে খুব মজা পাবো, সাথে প্রেমিক পুরুষ আছে বলে কথা। আর তুই এত চালাক আমি জানি, এখানে তুই এসেই পড়বি। আমি বললাম আমাকে তুই চিনিস না রে মারিয়া, আমি কি করতে পারি তোর ধারণা নাই। মেহেদি আমাকে ঠাট্টা করে বলল কি খবর চাই না ম্যান, মরার জন্য তো দেখি রেডি হয়ে আসছো। আমি বললাম প্লিজ তোমরা তিশাকে ছেড়ে দাও, যা করার আমার সাথে করো। মেয়র বলল তোর জন্য শুধু এই মেয়েটাকে মারতে পারি নাই, না হলে অনেক আগেই মেরে ফেলতাম। আজকে দেখ তোর চোখের সামনে এই মেয়েকে মেরে ফেলবো। আমি কোনোদিন চাই নাই আমার জন্য কাউকে অপরাধী করতে, সবসময় চাই পারলে আমি মারা যাব, তাও অন্য কারোর উপর কোনো দোষ চাপিয়ে দিব না, আর আমার লোকদের উপরেও না। আমার জন্য ওরা দোষী হবে এটা আমি কখনোই চাই না। আমি বললাম যদি তোরা সবাই বাঁচতে চাস তাহলে এই মেয়েকে ছেড়ে দে। মারিয়া বলল কি রে তোর সাহস তো কম না তোরে তো। আমি বললাম মারিয়া তোর সাথে কয়েকটা কথা বলতে চাই। মারিয়া বলল একটু পর তো মারাই যাবি, আচ্ছা বল কি বলতে চাস। আমি বললাম তিশার সাথে তুই অনেকদিন কাজ করলি, কিন্তু ওর উপর কি তোর একটুও মায়া লাগলো না? মারিয়া বলল আমার ভেতরে শুধু বাবার দেওয়া রাগ আছে, আর কিছুই নাই। আমি বললাম আমার মেসেঞ্জারে পরিটা কি তুই ছিলি? মারিয়া বলল হুম, আমি তোর কাছে বিশ্বাস অর্জন করে তোকে ফাঁদে ফেলে মারতে চেয়েছিলাম, কিন্তু তুই শালা অনেক চালাক, তোকে ফাঁদে ফেলা এত সহজ না। আমি বললাম তুই যে কত বড় নিমু হারাম তা আমি এখন বুঝতে পারছি, এত বিশ্বাস করতাম আমি তোকে, আর তুই আমার কথা না হয় বাদ দিলাম, একবার এই মেয়েটার উপর চেয়ে দেখ কি করেছিস, মেরে মেরে ওকে একদম শেষ করে ফেলেছিস। মারিয়া বলল তোর ভালোবাসা তোর কাছে রাখ, এত ভালোবাসা দেখার সময় আমার নাই, ওই ওকে মেরে ফেল। আমাকে দেখিয়ে বলল। তিশা বলল মারিয়া ওকে মেরো না। তিশার কথা শুনে আমার কান্না এসে গেল, কষ্টে কথাটা পর্যন্ত বলতে পারছে না। আমি বললাম বহুত খেলা খেলেছিস তোরা, আর না। শরীর থেকে গেঞ্জিটা খুলে ফেলে দিলাম, এক পা যদি এখান থেকে কেউ যাস তাহলে এই বোমাটা ফাটিয়ে দিব। আমার বুকে আগে থেকেই একটা বোম নিয়ে এসেছি, আমি জানি এমন কিছু হতেও পারে। বুক থেকে বোমটা হাতে নিতে নিতে মারিয়াকে বললাম। মারিয়া বলল এই না এমন করিস না, তাহলে তুই সহ আমরা সবাই মারা যাব। আমি সুমনকে জোরে ডাক দিলাম। সুমন বলল জি স্যার সবকিছু রেডি, ওদের কি আমরা মেরে ফেলবো? সবাই বাহিরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম ওদের কাউকে বাঁচিয়ে রাখতে চাই না আমি, তুমি এখান থেকে তিশাকে নিয়ে যাও। সুমন বলল না স্যার আমি এমন হতে দিতে পারি না, এইটা হলে আপনি মারা যাবেন। আমি বললাম আমার জীবন নিয়ে তোমার চিন্তা করতে হবে না, শুধু আমার আম্মুকে একটু দেখে রাখিও। সুমন কান্না করে বলল স্যার এমন করবেন না প্লিজ। আমি বললাম আমার হুকুম মানো, যা বলছি তাই করো, যত দ্রুত সম্ভব তিশাকে নিয়ে এখান থেকে চলে যাও। সুমন গিয়ে তিশার বাঁধনগুলো খুলে নিয়ে যাচ্ছে, তিশার চোখ দিয়ে পানি পড়ছে। হালকা জোর করে আমার কাছ দিয়ে যখন যাবে আমাকে জড়িয়ে ধরলো। তিশা বলল তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, প্লিজ এমন করিও না। আমি বললাম আমার কপালে হয়তো এমনই লেখা ছিল, আমি আর তোমাকে মিথ্যা কথা বলতে চাই না, একটা মিথ্যা বলার জন্য আজকে আমি তোমার থেকে অনেক দূরে। আর না সুমন নিয়ে যাও, আর দরজা বন্ধ করে দাও বাহির থেকে। তিশা বলল এমনটা করতে পারো না তুমি। সুমন বলল স্যার এমনটা করবেন না, ওদের পুলিশের হাতে তুলে দেন। আমি বললাম এখান থেকে দূরে চলে যাও, আর যা বলছি তাই করো। সুমন বাহিরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মেয়র বলল দেখ তুই যা বলবি আমরা তাই করব, তাও বোমটা ব্লাস্ট করিস না। আমি বললাম তোদের মতো ময়লা আবর্জনা দেশের জন্য ক্ষতিকর। মারিয়া বলল রনি প্লিজ এমন করিস না, আমি না তোর বান্ধবী। আমি বললাম যদি আমার বান্ধবী হতি তাহলে আজকে তুই আর তিশাকে মারতি না। মারিয়া আমার কথা শুনে সাথে সাথে গুলিটা বের করে আমার বুক বরাবর 2টা গুলি করে দিল। মারিয়া বলল কি এখন মারবি না আমাদের? আমি বললাম সত্যি তুই একটা নেমোহারাম। বলেই বোমটা দূরে ফেলে দিয়ে হাতে থাকা ফোনে টিপ দিয়ে আমি লাফ দিয়ে কোথায় পড়ে গেলাম মনে নাই, শুধু দেখতে পেয়েছি বড় একটা আগুনের ঝিলিক। সুমন তিশাকে গাড়িতে রেখে যেই দৌড়ে যাবে তখন তিশা বলল আমাকেও নিয়ে চলো, ওর কিছু হয় নাই তো, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সুমন বলল ম্যাম আপনি চিন্তা করবেন না, এই বলে দৌড়ে আমাকে খুঁজতে লাগলো। সুমন যেদিকেই তাকায় সেদিকে শুধু মৃত লাশ, আর এত লাশের ভিতরে আমাকে খুঁজে পাচ্ছে না। সুমন চিৎকার করে বলল এই সবাই ভালো করে খুঁজে দেখো। হঠাৎ একজন বলে উঠল স্যার পেয়েছি, এইদিকে দেখেন। স্যারের তো
শ্বাস প্রশ্বাস কোনো কিছুই চলছে না। সুমন আমার মুখে হাত দিয়ে বলল, না এমন হতে পারে না, তাহলে কি আমাদের স্যার মারা গেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, অযোগ্য ভালোবাসা গল্পের 21 নাম্বার পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।